বায়োগ্যাসের ভিতরে বায়োগ্যাস কোথায় গেল বায়োগ্যাস এটা একদম লাস্টে তোমাদের দেখিয়েছিলাম, এখানে ওপেন হয়ে আছে। সো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম বায়োগ্যাস কি জিনিস, বায়োগ্যাস কিভাবে ইউজ করা যায় তার একটা নমুনা দেখিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা এই সমস্ত টেকনোলজিগুলো সুবিধা অসুবিধাগুলো কিন্তু ভালো করে একটু দেখতে হবে। আমি যদি বলি বায়োমাস টেকনোলজি, বায়োমাস কি জিনিস, বায়োমাস এনার্জি যদি ইউজ করি তাহলে কি সুবিধা কি অসুবিধা আছে, এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। সো বায়োমাস ইউটিলাইজেশন টেকনোলজি এই স্লাইডে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি কিভাবে আমি বায়োমাস, বায়ো মানে হচ্ছে লিভিং এলিমেন্ট বা লিভিং ক্রিয়েচার, মানে মানুষ হতে পারে, গরু হতে পারে, গাছপালা হতে পারে, এদের থেকে যে ম্যাসটা পাই আমি সেটাই হচ্ছে বায়োমাস। অর্থাৎ এদের যে বডিতে একটা এনার্জি আছে সেই এনার্জি কনভার্সিং এর প্রসেস হচ্ছে বায়োমাস এনার্জি প্রোডাকশনটা। সো এইখানে বায়ো হচ্ছে লিভিং অর্গানিক ক্রিয়েচার যেগুলো আছে বায়ো, আর ম্যাস হচ্ছে এদের ভিতরে ইন ফর্ম অফ এনার্জি হিসেবে যে ম্যাটারটা আছে সেই ম্যাটার, এই দুটোকে মিলে বলতেছি হচ্ছে আমি বায়োমাস। এই বায়োমাসের সুবিধা অসুবিধা এখানে বর্ণনা করা আছে। বায়োমাসের সুবিধা হচ্ছে এটা কার্বন নিউট্রাল, কার্বনের কোনো নেই, কার্বন এমিশন নেই, সো গ্রিন হাউস ইফেক্টটা কম, এইরকম সুবিধা অসুবিধা অনেকগুলো লেখা আছে, একবার রিড আউট করলে তুমি পারবে। আচ্ছা এই বায়োমাসের ব্যবহার করলে কি সুবিধা হতে পারে তার সুবিধাগুলো তুমি একবার রিডিং করলে এটা বুঝতে পারবে এখানে কি কি আছে। এখানে বলা হচ্ছে বায়োমাস এনার্জি যদি ইউজ করতে চাই তাহলে আমার কি কি স্টেপস ফলো করা হবে। প্রথমে বলছে যে বায়োমাস এনার্জি তো অনেক কিছু আছে আমার চারপাশে, আমি কোনটাকে ইউজ করব। আমার রিসোর্স আছে, মনে করো যে ঘাস আছে, ঘাস রিসোর্স আছে, আবার কাউ ডাং আছে। এই দুইটা রিসোর্সের ভিতর কোন রিসোর্সটা আমার জন্য পোটেনশিয়াল হবে, কোন রিসোর্সটা আমার জন্য সবথেকে ভালো হবে, সেটা কিন্তু আমাকে আগে রিসোর্স সিলেক্ট করতে হবে, কোনটা সিলেক্ট করব। এরপর হচ্ছে টেকনোলজি, আমি বায়োমাস নেওয়ার পরে এখানে কোন ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল আছে যে টেকনোলজি দিয়ে আমি কম দামে এই বায়োমাসটাকে এনার্জিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সো এই অ্যাভেলেবেল টেকনোলজি সম্পর্কে আমার জানতে হবে। কারণ এই বায়োমাস ধরো আমি যদি সাপোজ হাইড্রোজেনের ক্ষেত্রে যদি মানে রিনিউয়েবল এনার্জি যদি হাইড্রোজেন প্রোডাকশনের ক্ষেত্রে যদি বলি, আমি একটা বায়োমাস থেকে বাইরে গেলাম, হাইড্রোজেন প্রোডাকশনের অনেক টেকনোলজি আছে। এখন কোন টেকনোলজি আমার জন্য উত্তম, মানে কোনটা আমার জন্য ভায়াবল, মানে কোনটা দিয়ে আমি সহজেই এনার্জি প্রোডাকশন করতে পারবো খুব কম খরচে, সেই টেকনোলজিটা আমাকে খুঁজে বের করতে হবে। অনেকে ইলেকট্রোলাইসিস করে, অনেকে ফটোলাইসিস করে, অনেকে আবার গ্যাসিফিকেশন করে বের করে, মানে এক এক টেকনোলজি এক এক খরচ আছে। হ্যাঁ, সো এই টেকনোলজিগুলো যে কোনো এনার্জিকে হারভেস্টিং এর সময় আমার এই টেকনোলজিটা জানাটা জরুরি যে কোন টেকনোলজিটা এখানে আমার জন্য স্যুট করবে। এরপর আছে একজনের এই টেকনোলজির পরে আমি যে সিস্টেমটা ডিজাইন করব সেই সিস্টেমটা যেন আমার জন্য হাইলি এফিশিয়েন্ট হয়। এখানে বায়োমাসের ক্লাসিফিকেশন করা আছে, অনেক ধরনের ভাগ করা হচ্ছে বায়োমাসকে, সেটা ড্রাই, ওয়েট এবং আদার্সের উপরে। বায়োমাস ভেজা হতে পারে, শুকনা হতে পারে এবং আদার্স টাইপেরও হতে পারে, তার ভাগ করছে এবং ইউজের উপর ভিত্তি করে বা কমার্শিয়ালাইজেশনের উপর ভিত্তি করে একে ওয়েস্ট আছে, আনইউজড আছে ভাগ করা আছে। এই টেবিলটা একটু ভালো করে দেখি। এখানে হচ্ছে বায়োমাস ইউটিলাইজেশন টেকনোলজি বা কিভাবে আমি এটাকে ইউজ করতে পারি তার ইউটিলাইজেশন টেকনোলজিগুলো বলা আছে যে কি কি আছে। এই টেকনোলজিগুলো খুব বেশি ইউজ হচ্ছে পেরিটাইজেশন বা গ্রাইন্ডিং করে পেরিটাইজ করা এবং ব্র্যাকেটিং করা। মানে আমি বায়োমাসের যে উডটা আছে এইটা বলা আছে এইখানটাতে যে পালভারাইজেশন করা, ফিজিক্যাল কনভার্সন। বায়োমাসটা যদি ফিজিক্যালি কনভার্ট করি, আমি যদি থার্মালি কনভার্ট করি এবং বায়োকেমিক্যাল যে কনভার্সনটা আছে সেভাবে যদি করি, এই ফিজিক্যাল কনভার্সনের ভিতরে একটা পালভারাইজেশন বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে আমাকে ছোট ছোট করে টুকরো করে ফেলা, মানে কেটে কেটে ভেঙে গুঁড়া করে ফেলা, পালভারাইজ। তারপর হচ্ছে এই ফায়ার তো জানো এটা পোড়ানোর জন্য যে কাঠ তৈরি করে, আর এটা হচ্ছে পেলিটাইজেশন, ওই যে গুঁড়া করছিলাম না, ওই গুঁড়াগুলো থেকে একটু বড় বড়
এতটুকু মনে করো গোল গোল করে বল হিসেবে বানানো হয়, ওগুলোকে বলে পেলিটাইজেশন। আর ব্র্যাকেটিং হচ্ছে ওই পেলিটাইজেশন থেকে একটু বড়, একটু গোবর দিয়ে যেগুলো গাছে মেরে মারা ওই টাইপের পেলিটাইজ করা। আর লাস্টে হচ্ছে চপিং করা, গাছের কাঠগুলোকে টুকরা করে কেটে ফেলা। এই পাশে হচ্ছে টেকনোলজি বলা আছে, ওইখানে বলা আছে যে কিভাবে প্রোডাকশনটা হবে। যখন উড থাকলে উডকে ড্রাই কাট এবং ক্রাশ যদি করো, এটাকে তুমি ড্রাই করে নাও, তারপরে কাটো, তারপর ওটাকে টুকরো করে ফেলো, তাহলে তুমি সেটাকে যদি উড ফুয়েল হিসেবে ব্যবহার করো, রান্নার কাজে ব্যবহার করতে পারো, বা অন্য যে কোনো কাজে তুমি সেটা ব্যবহার করতে পারো। ও পাশে হচ্ছে কিভাবে ব্যবহার করবো, আর এই পাশে হচ্ছে কিভাবে এই জিনিসটা বানানো যায়, ঠিক আছে, টেকনোলজিটা কিভাবে বানানো যায়, আর ও পাশে হচ্ছে কিভাবে ব্যবহার করবো, ঠিক আছে। একটু একটু রিডিং করিও, এই দুইটা স্লাইড হচ্ছে সবথেকে কঠিন, আর কোনো কিছু এখানে তেমন এটা পড়তে হবে না, একটা দরকার নেই আমার। আর এটা দেখো যে সিস্টেমটা কিভাবে, ট্রেডিশনাল সিস্টেমটা কিভাবে আমি একটা মিউনিসিপাল ওয়েস্টকে কিভাবে আমি ইলেকট্রিসিটি প্রোডাকশন দিতে পারি। বাংলাদেশে কিন্তু একটা বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা হচ্ছে আমিনবাজারের দিকে হচ্ছে, এখনো এটা কমার্শিয়ালাইজ হয়নি, তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে এটা শেষ হবে। মানে ঢাকা শহরে যত ওয়েস্ট আছে সেই ওয়েস্টটাকে এরা নিয়ে যাবে, এই মিউনিসিপাল ওয়েস্টে যেটা বলছে এই ওয়েস্টটা কালেক্ট করবে ওরা। পাটাবাড়িতে ঢাকা শহরে দেখো না যে ওই ময়লাওয়ালারা আসছে, ময়লা মানে চিৎকার করতেছে, ওরা একটা ড্রাম নিয়ে আসে, ওই ড্রাম ভর্তি ময়লা ফ্ল্যাট থেকে নিয়ে ওরা ওদের যে ময়লার গাড়ি আছে ময়লা গাড়িতে নিয়ে এসে ওটাকে আবার নিয়ে আসে মিউনিসিপাল ওয়েস্টে একটা নির্দিষ্ট সিটি কর্পোরেশনের নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গাতে ওরা ওটাকে রেখে দিচ্ছে, রেখে দিয়ে ওইটাকে আমি ট্রাকে করে বা লরিতে করে আমার সেই জায়গা মতো আমি নিয়ে আসি, তাই না? তো সেই জায়গায় যদি নিয়ে আসতে পারি, সেখান থেকে আমার কাজ শুরু হবে। আমি পেয়ে গেছি ট্রাকে করে, এটাকে সিলেকশন করবো বা স্কুটিং করে আমি যেগুলো আনসুইটেবল সেগুলোকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। সুইটেবল যেটা থাকবে সেটাকে আমি দিয়ে ডিকম্পোজার হিসেবে ব্যবহার করবো, ডিকম্পোজ করে ফেলবো, সেটাকে ভেঙে টুকরো করে ফেলবো বা কেটে ফেলবো, যাই করে নেবেন, করে এই প্রসেসটা ফলো করে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রচারটা ফলো করে দেখে। যেহেতু বাংলাদেশে এই টেকনোলজিটা আছে, সো টেকনোলজিটা কীভাবে কাজ করে একটু জানা থাকাটা ভালো। খুব বেশি কিছু না, খুব কঠিন কোনো কিছু না, জাস্ট কিছু ঘর তৈরি করা, চেম্বার তৈরি করা, ঠিক আছে, সেখান থেকে গ্যাসটাকে কালেক্ট করতে পারলে। আর এই পাশে যেটা থাকবে ফার্মেন্টেশন, মিথেন যে ট্যাঙ্কটা থাকবে, ট্যাঙ্ক ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পরে পাথর যেটা থাকবে এটাকে হচ্ছে আমি সার হিসেবে ব্যবহার করতে পারবো, হ্যাঁ। সেটা এখানে লেখা নেই, কিন্তু এইদিকে বোঝানো হচ্ছে যে এখানে যে আনইউজড যেটা থাকবে সেটাকে আমি বের করে নিব, আমার একটা সুইচ গেট মতো থাকবে, সেই গেট থেকে আমি সবগুলো আলাদা করে নিব, ঠিক আছে, সার হিসেবে আমি ব্যবহার করতে পারি। এটা ছিল গত ক্লাসের হিসাব নিকাশ। তারপরে দেখিয়েছিলাম হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, দেখিয়েছিলাম কি হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল আমি কি বলছিলাম, হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে একটা আপডেটেড একটা টেকনোলজি, যে টেকনোলজি এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের একটা ছবি, এত কিছুতে আমি যাব না। ফুয়েল সেল হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে আমি ইনপুট হিসেবে নিব হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটার রিয়াকশনের ফলে আমার তৈরি হবে ইলেকট্রিসিটি, ওয়াটার অ্যান্ড হিট উৎপন্ন হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে, আর হচ্ছে পানি তৈরি হবে। এই টেকনোলজিটাকে বলা হচ্ছে ফুয়েল সেল টেকনোলজি। সো এই ফুয়েল সেল টেকনোলজি কীভাবে কাজ করে তার জন্য এদিকে একটা বর্ণনা করা আছে, এই ইম্পর্টেন্ট কাজটা একটু করে নিও। এখানে একটা অ্যানিমেশন ছিল, এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে আমি অ্যানোডে হাইড্রোজেন দিব, আমার দুটো পার্ট থাকবে, একটাকে বলবো আমি অ্যানোড, একটাকে বলবো আমি ক্যাথোড, মাঝে থাকবে ইলেকট্রোলাইট, মানে ব্যাটারির মতো। হাইড্রোজেন ফুয়েল সেল অনেকটা ব্যাটারির মতো। সো আমার একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে এবং মাঝে ইলেকট্রোলাইট থাকবে। এটা হচ্ছে এক ধরনের মেমব্রেন, যে মেমব্রেনের ভিতরে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন যেতে পারে না, কিন্তু প্রোটনগুলো যেতে পারে। হাইড্রোজেন পজিটিভ আয়ন যেটা আছে এটাকে প্রোটন বলি, সেটা পাস হয়ে যেতে পারে, কিন্তু ইলেকট্রন এখান দিয়ে যেতে পারবে না। ইলেকট্রনগুলো এই ইলেকট্রিসিটির জন্য আমি যে ওয়্যার তৈরি করেছি বা শর্ট সার্কিটের যে পাথ তৈরি করেছি সেই পাথের মধ্যে পাস হবে। তো এখান থেকে যখন একটা চেম্বার থাকবে, চেম্বার দিয়ে হাইড্রোজেন এখানে দিব, হাইড্রোজেন দিলে এই অ্যানোডে এক ধরনের ক্যাটালিস্ট থাকবে। ক্যাটালিস্ট কি জিনিস, এই কেমিস্ট্রিতে পড়ার কথা, যেটা হচ্ছে আমার কেমিক্যাল রিয়াকশনটাকে ত্বরান্বিত করে বা প্রভাবিত করে, সেটাকে বলি ক্যাটালিস্ট।
সো ওই ক্যাটালিস্টের দরুন এই যে দাগ দাগ দিয়ে বোঝানো হচ্ছে একটা ক্যাটালিস্ট আছে এখানে, এই ক্যাটালিস্ট এই হাইড্রোজেনটাকে ভেঙে ফেলবে, মানে একটা ক্ষমতা থাকবে যে হাইড্রোজেনটাকে স্প্লিট করে ফেলা, স্প্লিট করে হাইড্রোজেনের ভিতর থেকে ইলেকট্রন এবং প্রোটনকে আলাদা করে ফেলে। ইলেকট্রন প্রোটন আলাদা হয়ে দুইটা হাইড্রোজেন মিলে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম, সেই অ্যাটমটাকে ভেঙে ফেললে এখান থেকে দুইটা প্রোটন পাবো, দুইটা ইলেকট্রন পাবো। এই ক্যাটালাইজার এটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলানোর পরে এই যে হাইড্রোজেন প্রোটন থাকবে এইটা এই ইলেকট্রোলাইট বা এই মেমব্রেনের ভিতরে পাস হয়ে যেতে পারে, তো তার আলাদা থাকবে, ওর ভিতরে এক ধরনের ড্রাইভিং ফোর্স কাজ করবে, এই ইলেকট্রোলাইট সেই ড্রাইভিং ফোর্সটা দিবে, এই ইলেকট্রোলাইট এই হাইড্রোজেনটাকে টেনে এই পাশে নিয়ে আনবে, টানবে, ওকে, ওর ভিতরে সেই ড্রাইভিং ফোর্সটা আছে। এই ইলেকট্রোলাইট নষ্ট হয়ে গেলে এই ফুয়েল সেল আর টেকনোলজি কাজ করে না। এই ইলেকট্রোলাইটটা হচ্ছে এখানে হচ্ছে বেসিক জিনিস, ওকে। সো এখান থেকে এই হাইড্রোজেন আয়নটা এখান দিয়ে পাস হয়ে ক্যাথোডে আসবে, আর ইলেকট্রন যেটা পাবো না এইটা এখান দিয়ে এসে এই যে কন্ডাক্টরে কালেক্ট হয়ে যাবে, কন্ডাক্টরে কালেক্ট হলে এই আউটপুট যে এক্সটার্নাল যে সার্কিট থাকবে এই সার্কিটের ভিতর দিয়ে ক্যাথোডে চলে আসবে। এখন এই সার্কিটের ভিতরে আমি যদি লোড লাগিয়ে রাখি লোডের ভিতর দিয়েও সেটা আসবে, ওকে। এটা যদি না করি, যে ধরো আমি কোনো লোড লাগাইনি, সেক্ষেত্রে যদি এইভাবে হাইড্রোজেন সাপ্লাই দিই, সেক্ষেত্রে শুধুমাত্র এখানে ভোল্টেজ প্রোডাকশন মানে ভোল্টেজ ইনডিউসড হয়ে থাকবে, কিছুই হবে না। যদি বেশি হয় সেটা আবার রিকম্বাইন হওয়ার একটা প্রসেস, অনেক বেশি ভোল্টেজ তৈরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি সাপ্লাইটা দিব না। যদি আমার লোড লাগানো থাকে সাপ্লাইটা দিব, যদি না লাগানো থাকে সাপ্লাইটা আমি দিব না, কারণ শুধু ফুয়েল বার্ন করে দিলাম। কারণ যত বেশি ইলেকট্রন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যাবে ভোল্টেজ ডিফারেন্স তত বাড়তে থাকবে, তাই না? তো যখন আমার প্রয়োজন নেই তখন সাপ্লাইটা দিব না, যখন কানেক্টেড আছে লোড তখন সাপ্লাইটা দিব। তো যখন এটা ভেঙে দিল ইলেকট্রনটা এদিক দিয়ে সুন্দর করে পাস হয়ে পানি চলে আসবে, আর এই পানি দিয়ে হচ্ছে বাতাস দিব। বাতাস যখনই দিব, বাতাস দেওয়া মানে অক্সিজেন দেওয়া, অক্সিজেন আসবে এখান দিয়ে। সো O2 হাইড্রোজেনের যে প্রোটন থাকবে এবং ইলেকট্রন এই তিনটা কম্বাইন হয়ে রিঅ্যাকশন করে আমার পানি তৈরি করবে এবং এর সাথে প্লাস একটু হিট প্রোডাকশন করবে। ইজি জিনিস না? এই হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি এখন হচ্ছে আপডেটেড টেকনোলজি। যদি কোনোভাবে এটাকে ইউজ করা যায় তাহলে আমাদের জন্য বেনিফিশিয়াল হবে, কারণ হাইড্রোজেনের অভাব নেই। আমার গ্যাসে হাইড্রোজেন আছে, পানিতে হাইড্রোজেন আছে, বাতাসে হাইড্রোজেন আছে, সব জায়গাতেই হাইড্রোজেন আছে। এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন এখানে জিনিসটা ভালো করে দেখানো আছে, পুরোটা হয়তো বোঝা যাচ্ছে যে ফুয়েলটাকে দিলাম, অ্যানোড ক্যাটালিস্টে দেখো হাইড্রোজেনটাকে ভেঙে ফেলছে, ভেঙে ফেলে হাইড্রোজেন প্রোটন যেটা আছে সেটা পুরোটা দেখাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, হাইড্রোজেনটা এদিক দিয়ে যাচ্ছে, আর ইলেকট্রনটা দেখো এদিক দিয়ে ভাগ হয়ে বাল্বের ভিতর দিয়ে যাচ্ছে, বাল্বটা গ্লো করতেছে। সো এই জিনিসটা তুমি চিত্র আকারে একটু দিয়ে দিতে পারো। সো হাউ এ হাইড্রোজেন ফুয়েল সেল ওয়ার্কস। সো সেকেন্ড চিত্রটা দিয়ে এই চিত্রটা দিবা, এবং আমি যে কথাগুলো বললাম যে হাইড্রোজেন ফুয়েল সেলে কি কি আছে। হাইড্রোজেন ফুয়েল সেলে তিনটা পার্ট আছে। একটাকে বলবো আমি যে তড়িৎ দাগ বা ইলেকট্রোড, যেটাকে আমি বলি ইলেকট্রোড থাকবে, ইলেকট্রোডে থাকবে ক্যাটালিস্ট থাকবে, একটা কি থাকবে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন থাকবে। সেই প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেনের অনেক ধরনের ধরন আছে, মানে আমি এটা বলতে চাচ্ছি যে এখানে ইলেকট্রোলাইট থাকবে। সো তড়িৎ দাগ থাকবে, ইলেকট্রোলাইট থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। এই কয়টা জিনিস থাকলে হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল তৈরি করা যায়। এখানে বলা আছে সেই কম্পোনেন্ট গুলো কি কি আছে। সো আমি বললাম ইলেকট্রোলাইট, আমি বললাম ইলেকট্রোড, সেই ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মাঝখানে একটা ক্যাটালিস্ট থাকে, এই তিনটা জিনিস, তাই না? সো ইলেকট্রোলাইটের ভিতরে কি কি করতে পারে ইলেকট্রোলাইটটা, আমার এই যে আয়নগুলো থাকবে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন, এই হাইড্রোজেন আয়নটাকে সে ট্রান্সপোর্ট করতে পারে, মানে সে পাস করতে পারে, আর ইলেকট্রনটাকে সে যেতে দেয় না, ব্লক করে। অর্থাৎ এখানে যেটা তৈরি হবে এই ক্যাটালিস্ট বা এই মেমব্রেনের কারণে, এখানে ক্যাটালিস্ট হচ্ছে দুটাকে ভেঙে দিবে, আর এই মেমব্রেনটার কারণে ইলেকট্রনটা দিতে যেতে পারে না, এক্সটার্নাল সার্কিট দিয়ে যায়। এই জন্য এটা বলছে ইলেকট্রোলাইটের কাজ এখানে বলে দিয়েছে, কম্পোনেন্টের কাজ ট্রান্সপোর্ট আয়ন করবে আর ইলেকট্রনটাকে ব্লক করবে। আর ইলেকট্রোড কি, ইলেকট্রোডের ভিতরে কি আছে, ক্যাটালাইজ যে রিঅ্যাকশন হবে এখানে এই ইলেকট্রোডের রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে। ট্রান্সপোর্ট করবে কি করবে, আয়ন, ইলেকট্রন এবং গ্যাস সে ট্রান্সপোর্ট করতে পারবে, ইলেকট্রোড দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবে। আর নিচের দিকে ক্যাটালিস্ট এবং অন্য অন্য জিনিসের যে কম্বিনেশন থাকে সেই জিনিসটা তারা একটু বলার চেষ্টা করবে। বেসিক কিছু উপরে দুইটা। এখন এই ফুয়েল সেলের কত ধরন আছে, সেই ধরনটা ভাগ করা হয় হচ্ছে এর ভিতরে যে ইলেকট্রোলাইট থাকে, কি ধরনের ইলেকট্রোলাইট ব্যবহার করছে তার উপর ভিত্তি করে এই ভাগটা করা হয়। সো সেই ভাগটা দেখো, প্রথমে বলছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন PEM,
এক ধরনের মেমব্রেন পাওয়া যায় যেটা শুধু প্রোটনকে আমি যদি অনলাইনে সার্চ করি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন হিসেবে কি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা যায় ইউজ পাবো, মানে অনলাইনে সার্চ করলে দেখতে পাবা যে কোনগুলো আমার প্রোটনকে এক্সচেঞ্জ করতে হেল্প করে। তো সেই জিনিসটা হচ্ছে ওরা এইটা যদি হয় তাহলে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, ঠিক আছে, ওর নাম হবে তখন প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। আচ্ছা, এরপরে কি বলছে, যদি প্রোটন এক্সচেঞ্জের বাদ দিয়ে আমি যদি এরকম করি, ওটার নাম এরকম ডিরেক্ট মিথানল। আমি যে ইলেকট্রোলাইট আছে সেই ইলেকট্রোলাইটটাকে মিথানল হিসেবে ইউজ করতে পারি। যে মিথানল থাকে, মিথানল আছে না অ্যালকোহলের যে ফ্যামিলি, হ্যাঁ, ওই ফ্যামিলির ভিতর থেকে মিথানল ইউজ করতে ডিরেক্টলি ইউজ করতে পারি, সেটা একদম র মিথানল ইউজ করতে পারি। সে মিথানলটা কি করবে, আমার ওই প্রোটনটাকে পাস করতে সহযোগিতা করবে। এরপরে কি বলছে, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড যেটা আছে, ফসফরিক অ্যাসিডকে আমি ইউজ করতে পারি। এরপরে বলছে কার্বনেট, অর্থাৎ মর্টেন কার্বনেট। তুমি আলকাতরার মতো দেখেছো? আলকাতরা দেখেছো কখনো? হ্যাঁ, সো মর্টেন কার্বনেটকে আমি ব্যবহার করতে পারি, সেটাও আমার প্রোটনটাকে এক্সচেঞ্জ করতে সাহায্য করবে। যে মর্টেন কার্বনেট যেটা ব্যবহার করি সেটার নাম দেই মর্টেন কার্বনেট ফুয়েল সেল। এর উপর বেস করে ফুয়েল সেল ডিফারেন্ট করা হয়, ভাগ করা হয় ওই আমি ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করেছি তার। সো ফুয়েল সেলের নামকরণ করছে মর্টেন কার্বনেট ফুয়েল সেল, দেখছো? আচ্ছা, সলিড কিছু অক্সাইড আছে, সেই অক্সাইডগুলো ব্যবহার করা যায়। অ্যালকালাইন নামে কিছু কিছু আছে, সেই অ্যালকালাইনগুলো ব্যবহার করা যেতে পারে। সো ওর উপর ভিত্তি করে অ্যালকালাইন ফুয়েল সেল নামকরণ করা যেতে পারে। এখানে প্রতিটা এই যে যতগুলো ভাগ বললাম, প্রতিটা ভাগের ইন ব্রিফ বলা আছে বেসিক সেম, কিন্তু এই জিনিসটা কিভাবে কাজ করতে হবে, অ্যালকালাইন এটা কিভাবে কাজ করে, ওই আলাদা আলাদা ভাগগুলো কিভাবে কাজ করে চাইলে তুমি একবার দেখে নিতে পারো যদি তোমার ইন্টারেস্ট থাকে এটা কিভাবে কাজ করে। আমি বললাম মল্টেন কার্বনেট ফুয়েল সেল, এই মল্টেন কার্বনেট হিসেবে কি কি ধরনের সোর্স থেকে মল্টেন কার্বনেট আসতে পারে, বললাম অ্যালকালাইন কি কি সোর্স থেকে আসতে পারে, ঠিক আছে। ফসফরিক অ্যাসিডের কি কি প্রপার্টি থাকা লাগবে, এই কথাগুলো এখানে বলা আছে, কিন্তু সবগুলোরই ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। যেখান থেকে হাইড্রোজেন দিব, আমি হাইড্রোজেনকে ভেঙে দুই ভাগ করে ফেলবে, ইলেকট্রন এবং প্রোটন। ইলেকট্রন এক্সটার্নাল সার্কিট দিয়ে পাস হবে, প্রোটনটা হচ্ছে ভিতর দিয়ে গিয়ে এখানে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক জিনিস। চাইলে দেখতে পারো, যদি মনে করো না আমার ইন্টারেস্ট নেই দেখা করলে সবটা বর্ণনা করা আছে, আমি জাস্ট তোমাদের ক্যারাক্টার দিয়ে রেখেছি। আচ্ছা, এখন হাইড্রোজেন প্রোডাকশনের কথা আসি, যে এখানে মেইন ফুয়েল সোর্স হচ্ছে হাইড্রোজেন। এখন হাইড্রোজেনটা প্রাইমারি সোর্স অফ এনার্জি না, এটা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ এনার্জি। প্রাইমারি সোর্স অফ এনার্জি হচ্ছে যেটা যে ফুয়েলটা ডিরেক্টলি ইউজ করা যায়, মানে ডিরেক্টলি, যেমন কয়লা ডিরেক্টলি ইউজ করা যায়, এটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি। কিন্তু কয়লা থেকে যদি আমার হাইড্রোজেন প্রোডাকশন করতে হয় তাহলে সেই হাইড্রোজেনটা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ এনার্জি, যেটা ডিরেক্টলি আমি ইউজ করতে পারি না, কোনো একটা কনভার্সনের মাধ্যমে এটাকে আমি বের করেছি, সো সেটা হচ্ছে আমার সেকেন্ডারি এনার্জি সোর্স। সো হাইড্রোজেন যেহেতু সেকেন্ডারি এনার্জি সোর্স, সো হাউ ইউ ক্যান জেনারেট হাইড্রোজেন বা প্রডিউস হাইড্রোজেন, এটা নির্ভর করবে তোমার টেকনোলজির উপরে, হ্যাঁ, হাইড্রোজেন প্রোডাকশনের টেকনোলজির উপরে। সো হাইড্রোজেন প্রোডাকশনের জন্য অনেক ধরনের সোর্স তারা বলছে যে কোথা থেকে আমি হাইড্রোজেন পেতে পারি। ফসিল ফুয়েলস যেগুলো আছে, হ্যাঁ, সো ফসিল ফুয়েলস এর ভিতরে আছে তেল আছে, কয়লা আছে, এই টাইপ থেকে আমি হাইড্রোজেন বের করতে পারি, আমার টেকনোলজিটা আছে। নিউক্লিয়ার এনার্জি যেখানে আছে সেখানেও হাইড্রোজেন আছে, সেখান থেকে হাইড্রোজেন বের করতে পারি। রিনিউয়েবল এনার্জি সোর্স যেমন সোলার হতে পারে, ওয়াটার হতে পারে, উইন্ড এবং বায়োম্যাস হতে পারে, এই সমস্ত জায়গা থেকে আমি হাইড্রোজেন প্রোডাকশন করতে পারি। এখন এই হাইড্রোজেন প্রোডাকশন কখন করবো আর কখন করবো না, দেখো আমার এখন যে এক্সিস্টিং যে টেকনোলজি আছে, গ্যাসোলিন দিয়ে আমি তো গাড়ি ঘোড়া চালাচ্ছি, সো গ্যাসোলিন দিয়ে আমি 1 লিটার গ্যাসোলিনে কত কিলো যেতে পারি এবং 1 লিটার গ্যাসোলিনের খরচ কত, এটা হচ্ছে আমার হিসাবে। এখন হাইড্রোজেনকে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে চিন্তা করতে হবে যে হাইড্রোজেন 1 লিটার প্রোডাকশন করতে কি পরিমাণ খরচ আছে এবং 1 লিটার হাইড্রোজেনে কত দূর যায়। যদি এই দুইটা জিনিস গ্যাসোলিন থেকে ভালো হয় তাহলে আমি হাইড্রোজেন প্রোডাকশনে যাব, না হলে আমি গ্যাসোলিন ইউজ করব, কারণ ইকোনমিক্সের সাথে সম্পর্ক আছে না। আমি গ্যাসোলিন থেকে কেন হাইড্রোজেনে আসবো, যদি আমার সুবিধা হয়, যদি আমার লাভ হয়, তাহলে অবশ্যই আমি গ্যাসোলিন থেকে হাইড্রোজেনে আসবো। এখন পর্যন্ত যত ধরনের টেকনোলজি হয়েছে সেই টেকনোলজি দেখা যাচ্ছে যে হাইড্রোজেন এখনো কম্পিট করতে পারতেছে না গ্যাসোলিনের সাথে, বা নর্মালি যে অয়েলগুলো আছে সেই অয়েলের সাথে
হাইড্রোজেন পাচ্ছে না, কারণ তার প্রোডাকশনের কস্ট অনেক বেশি। হাইড্রোজেন প্রোডাকশনের জন্য কস্ট অনেক বেশি। সো আমার এখন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে কিভাবে আমি এই কস্টটাকে মিনিমাইজ করতে পারি। সেই মিনিমাইজেশনের জন্য তারা বিভিন্ন ধরনের টেকনোলজির কথা বলছে যে কীভাবে হাইড্রোজেন প্রোডাকশন করা যেতে পারে, এফিসিয়েন্ট ওয়েতে করা যেতে পারে। সেটা হচ্ছে থার্মাল প্রসেসে হাইড্রোজেন প্রোডাকশন করা যেতে পারে, ইলেকট্রোলাইটের মাধ্যমে, মানে ইলেকট্রোলাইসিস যেটা বলে, সেই ইলেকট্রোলাইসিসের একটা প্রসেস আছে, আর হচ্ছে ফটোলাইটিক প্রসেস। এই তিন প্রসেসে হাইড্রোজেনকে প্রোডাকশন করা যেতে পারে। হাইড্রোজেন থার্মাল যে প্রোডাকশন আছে, থার্মাল প্রোডাকশন নিয়ে একটু বলি যে ন্যাচারাল গ্যাস যদি থাকে, আমি বলছি ন্যাচারাল গ্যাসের ভিতরে আছে হাইড্রোজেন, তো আছে CH4, যদি বলি মিথেনের ভিতরে একটা কার্বন 4টা মিথেন, তাই না? সো ন্যাচারাল গ্যাসকে যদি আমি রিফর্ম করে ফেলতে পারি, সো সেই রিফর্মেশনের মাধ্যমে কিন্তু আমি পেতে পারি। সো থার্মাল একটা প্রসেস থাকবে, সেই থার্মাল প্রসেসের মাধ্যমে ন্যাচারাল গ্যাসকে রিফর্ম করা যাবে। কিছু কিছু ম্যাটার আছে যেটাকে গ্যাসিফিকেশন করা যেতে পারে, গ্যাসে পরিণত করে দিতে পারে। মনে করো তুমি একটা কয়লা নিচ্ছো, কয়লাকে তুমি গ্যাসে কনভার্ট করতে পারো, এটা হিট দিয়ে, তাই না? আর কয়লার ভিতরে যে ধরনের কার্বন আছে, যে ধরনের হাইড্রোজেন আছে, সেটা বের করে ফেলতে পারো। রিনিউয়েবল লিকুইড রিফর্মেশন, আমি বলেছিলাম যে বায়োফুয়েল বলছিলাম না? সো বায়োফুয়েলকে চাইলে আমি গ্যাসিফিকেশন করে ফেলতে পারি। এই গ্যাসিফিকেশন বা থার্মাল প্রসেসে কিভাবে করা যায় তার ইন ডিটেইলস বর্ণনা করা আছে, যে এটা কিভাবে করা যেতে পারে। ওকে, সো এই ন্যাচারাল গ্যাস রিফর্মেশনের জন্য তারা হাই টেম্পারেচার দিয়ে এটাকে বার্ন করে, হাই টেম্পারেচারে বার্ন করে, এবং সেই বার্নিং এর সময় ওর ভিতরে স্টিম মিশাই দেবে, জলীয় বাষ্প মিশাই দেবে। যদি বাষ্প মিশায় সেই হাই টেম্পারেচার গ্যাসের সঙ্গে, তাহলে সেখান থেকে হাইড্রোজেন এবং কার্বন আলাদা হয়ে যাবে। এই ধরনের প্রসেস মানে জাস্ট তুমি জানার জন্য জেনে রাখো, তোমার আশেপাশে তুমি কোথাও এই ধরনের প্রসেস ইউজ করো না। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে জেনে রাখো যে এটা আমার হাই টেম্পারেচারে এটাকে রেইজ করতে হবে, তারপরে এটাকে স্টিম দিয়ে। আমি ধান শুকানোর কাজে এই ধরনের একটা জিনিস ব্যবহার করি। অটো রাইস মিল আছে না? অটো রাইস মিলে কিন্তু ধান একবারে ভিজায় শুকায় বের করে ফেলে, সেখানে স্টিমের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে। এখানেও অনেকটা এরকম যে হাই টেম্পারেচারে ওকে বার্ন করবো, বার্ন করার পরে স্টিমের সঙ্গে ওটা রিয়াকশন ঘটাবো। রিয়াকশন ঘটালে আমার হাইড্রোজেন এবং আলাদা আলাদা যা যা আছে সব আলাদা হয়ে যাবে। সেই গ্যাসগুলোকে আমি পরবর্তীতে আমি আলাদা কোনো জায়গায় সেপারেট করে ফেলতে পারবো, এবং এই প্রসেসটা মোটামুটি 95% পর্যন্ত এফিশিয়েন্ট। এই কথাগুলো এখানে বলা আছে, এবং এই থার্মাল প্রসেসে সবথেকে বেশি হাইড্রোজেন প্রোডাকশন হয়। থার্মাল প্রসেসে সবথেকে বেশি হাইড্রোজেন এবং বাল্ক অ্যামাউন্টের হাইড্রোজেন প্রোডাকশন হয়। ইউএসএ তে যে ধরনের আছে, এরা কিন্তু এই ধরনের প্রসেসে এরা হাইড্রোজেন প্রোডাকশন এখন করে থাকে। আরেকটা আছে ইলেকট্রোলাইসিস বা আছে গ্যাসিফিকেশনের মাধ্যমে করা যেতে পারে। গ্যাসিফিকেশন বলতে যেমন কোল, একটা কোল, চার কোলকে কিভাবে তুমি গ্যাস করো, তার জন্য গ্যাসিফিকেশন প্রসেস, তার মধ্যে হিট দিয়ে গ্যাসগুলোকে আলাদা করে ফেলানো হয়। ইজি জিনিস, জাস্ট ওরা কি প্রসেসগুলোতে করে সেই জন্য বলা আছে। রিনিউয়েবল পোস্টার থেকে ইজি পোস্ট তুমি আর ইনফর্ম পাবে। এখানে জাস্ট থিওরি আছে, ম্যাথমেটিক্স খুবই কম, প্রথমে একটা দুইটা ছিল, তারপরে আর কোনো কিছু নাই, তাই না? রিনিউয়েবল লিকুইড রিফর্মেশন, আমি বলেছিলাম যে রিনিউয়েবল দিয়ে আমি চুলাই মত তৈরি করতে পারি না, ইথানল, সেই ইথানলকে আমি ফুয়েল হিসেবে ইউজ করতে পারি। সেই ফুয়েলকে আমি গ্যাস কনভার্ট করতে পারি না, আমি চাইলে সেই ফুয়েলকে গ্যাসে কনভার্ট করতে পারি। আবার বায়ো অয়েল যে ছিল, বায়ো অয়েল, পাম অয়েল যেগুলো ছিল, পাম অয়েলকেও চাইলে কিন্তু আমি গ্যাসে কনভার্ট করতে পারি, যদি আমি চাই আর কি, রিফর্মেশন যদি করি। আর ইলেকট্রোলাইসিসের প্রসেস আছে, আমি মনে করো পানিকে হাইড্রোজেনে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে তার ভিতর দিয়ে আমি ইলেকট্রিসিটি দিয়ে দিই। ইলেকট্রিসিটি কোথা থেকে আনতে পারি? আমি রিনিউয়েবল সোর্স থেকে আনতে পারি। রিনিউয়েবল সোর্স হতে পারে আমার বায়োম্যাস টেকনোলজি থেকে হতে পারে, সেটা হতে পারে উইন্ড থেকে হতে পারে, সেটা হতে পারে যে সোলার থেকে হতে পারে। সো এইগুলো দিয়ে আমি কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে ডিরেক্টলি, যখনই তুমি ইলেকট্রিসিটি পানির ভিতর দিয়ে পাস করবা, সেখান থেকে হাইড্রোজেন প্রোডাকশন বুদবুদ আকারে বের হয়ে আসবে। সেই বুদবুদ যদি তুমি সংগ্রহ করতে পারো তাহলে কিন্তু হবে। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম তখন এই হাইড্রোজেন প্রোডাকশন করা লাগতো কিছু কাজে। সো সেখানে ওই হাইড্রোজেন খুবই রিঅ্যাক্টিভ, যদি কোনো ধরনের বেশি হতো ঠাস 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 করে শব্দ হতো, বাতাসের সংস্পর্শে চলে আসলে ওটা মানে রিঅ্যাকশন করে হিট রিলিজ করতো। সো হাইড্রোজেন প্রোডাকশনের সময় খুবই সতর্কতার সহিত হাইড্রোজেনকে কালেক্ট করা হয়, যাতে কোনোভাবেই সেটা অক্সিজেনের সংস্পর্শে না আসলে পারে, সেটা আবার রিঅ্যাকশন করে আলাদা কিছু ঘটায় ফেলে।
ফটোলাইসিস প্রসেস এটা অনেক পুরনো প্রসেস, যেটা হচ্ছে ডিরেক্টলি সানের ভিতর রেখে দিলে এই হাইড্রোজেন প্রোডাকশনটা হতো। এখন আর এগুলো ইউজ হয় না, বাট আগে হতো। সো হাইড্রোজেন প্রোডাকশনের হিসাব দেখলাম, হাইড্রোজেন স্টোরেজ সিস্টেমের ক্ষেত্রে আগের ক্লাসে বলা ছিল, আমি ডিটেইলস গেলাম না। হাইড্রোজেন প্রোডাকশনটা একটু দেখিও, কারণ হাইড্রোজেনের স্টোরেজটা একটু দেখিও। হাইড্রোজেন স্টোরেজটা হচ্ছে সবথেকে কঠিন কাজ। হাইড্রোজেন প্রোডাকশন তো তুমি করে ফেলবে, কিন্তু হাইড্রোজেন স্টোরেজ সিস্টেম কিন্তু নর্মাল স্টোরেজ সিস্টেম থেকে 3 থেকে 4 গুণ স্পেস লাগে। সো মোটামুটি 1 কেজি গ্যাসোলিন যে স্পেসে থাকতে পারবে, 1 কেজি যদি আমি হাইড্রোজেন রাখতে চাই 3 থেকে 4 গুণ জায়গা লাগে। সো এটাই স্টোরেজ টেকনোলজিটা ডেভেলপ করাটা হচ্ছে আমার মেইন কাজ। এখন ওরা ওইটা কি ধরছে, কিভাবে এই স্টোরেজ টেকনোলজিটা একটু কমপ্লেক্স করা যায়। অনেক ধরনের টেকনোলজির কথা বলা আছে, একটু পড়ে দেখুন। তোমার আরেকটা টপিক বাদ আছে, সেই টপিকটা আমি ধরবো। তোমাদের সম্ভবত আজকেই লাস্ট ক্লাস হয়ে যাবে, সো এই জন্য হচ্ছে আমি জিনিসটাকে একটু টাচ করে যেতে চাই, না হলে দেখা গেল যে সেটা সম্পর্কে কিছুই জানেন না, সেখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন থাকবেই। সো উইন্ড পাওয়ার, উইন্ড পাওয়ার, উইন্ড পাওয়ার আমি জানি কি জিনিস উইন্ড পাওয়ার, তাই না? সো উইন্ড পাওয়ার কি জিনিস? উইন্ড পাওয়ার হচ্ছে আমার অ্যাভেলেবেল আশেপাশে উইন্ডের যে এনার্জি আছে, সেই উইন্ডের এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে বা অন্য মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করাটাই হচ্ছে উইন্ড পাওয়ার। হ্যাঁ, বুঝতে পারলাম? সো এটা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় এটা করছো। তুমি ছোটবেলায় হয়তো বাতাসের চটকা ঘোরাইছো বা অন্য কোনো কিছু করছো। এই উইন্ড পাওয়ার অতীতে বা মানে যখন মানব সভ্যতা শুরু হয়েছিল তখন থেকে উইন্ড পাওয়ার গুলো ছিল, মানে খ্রিস্টপূর্বেই ছিল। কারণ এটা দিয়ে অনেক সময় ঘাম ভাঙাই না আমরা, ঘাম ভাঙানোর কাজে ব্যবহার করতো, গ্রাইন্ড করার কাজে, ভুট্টা গ্রাইন্ড, আটা তৈরি করার কাজে ব্যবহার করতো। সো উইন্ড পাওয়ার ছিল। সো এই উইন্ড পাওয়ার সম্পর্কে আমরা একটু পড়ালেখা করবো। বাংলাদেশে এই উইন্ড পাওয়ারের পোটেনশিয়ালিটি একটু কম, বিশেষ করে কোস্টাল এরিয়া। আমি যদি বলি কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, এই রিজিয়নটাতে, লক্ষ্মীপুর, এই রিজিয়নটাতে মোটামুটিভাবে উইন্ডের স্পিডটা পাওয়া যায়। মিনিমাম স্পিড না থাকলে উইন্ড পাওয়ার প্ল্যান্টটা এফিসিয়েন্ট না। একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বানাইতে গেলে অনেক খরচ, একটা স্ট্রাকচার, বিশাল বিশাল স্ট্রাকচার, কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। এবং রেঞ্জটা কিন্তু কম না, এমন হতে পারে 1 মেগাওয়াট একটা দিচ্ছে, একটা টারবাইনই 1 মেগাওয়াট দিচ্ছে। আর এটা এতই সুবিধাজনক, যদি আমার থাকতো সবসময় বাতাস, যদি এখানে থাকতো, সাপোজ ফ্রি, তো ফ্রি অফ কস্ট এনার্জি আছে, সেটাকে যদি কোনোভাবে হারনেস করতে পারি, মানে সেটাকে আমি ব্যবহারযোগ্য কোনো এনার্জিতে কনভার্ট করতে পারি, তাহলে তো আমি সেটা পাচ্ছি সবসময়। এই উইন্ড পাওয়ারটা আসছে কেন? কারণ পৃথিবীর আনইকুয়াল হিটের কারণে। সো এখানে এক ধরনের হিট আছে, ওখানে এক ধরনের হিট আছে। যেহেতু হিটের তারতম্য আছে, আমি চাচ্ছি একটা ইকুইলিব্রিয়াম পজিশন। সবসময় একটা সিস্টেম চায় যেন একটা স্টেবল পজিশনে থাকে। এখানে হিট বেশি থাকুক, এখানে কম থাকুক, সিস্টেম সেটা মানতে চায় না। সেটার জন্য সে কি করে, আমার লো প্রেশার তৈরি হয়ে যায়। এখানে যদি আমার হিট বেশি থাকে, এখান থেকে যে অ্যাটমসফিয়ারিক গ্যাসটা থাকে সেটা মনে করো হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ভারীগুলো তো নিচে থাকবে, হালকাগুলো উপরে থাকবে। সো এই জায়গাটা শূন্য হয়ে গেল না, সো একটা ভ্যাকুয়ামে একটা প্রেশার তৈরি হবে। সেই প্রেশারের জন্য বাইরে থেকে আমার যেখানে ঠান্ডা বাতাস আছে, ঠান্ডা বাতাস এসে সেটাকে পূরণ করবে। এইভাবে হচ্ছে উইন্ডের সার্কুলেশনটা হয়, ঠিক আছে? এখন এই উইন্ড এনার্জিটা কীভাবে কাজ করে বা উইন্ড পাওয়ারটা কীভাবে হারনেস করা যায়, সেই টেকনোলজিটা বলা হচ্ছে। সো যখন উইন্ডটা এখানে বলা হচ্ছে যে যখন উইন্ডটা আমার একটা টারবাইন থাকবে, সেই টারবাইনকে যখন পাস করে যাবে, সেই টারবাইন সে উইন্ড থেকে কিছু পরিমাণে এনার্জি নিয়ে সেই টারবাইনটা ঘুরতে থাকবে। সেই কথাটাই বলা হচ্ছে উইন্ড ব্লোস পাস টারবাইনস রোটেটিং দেয়ার ব্লেডস। সো উইন্ড যখন প্রবাহিত হয় তখন সে টারবাইনকে পাস করে, টারবাইনকে পাস করলে সেখান থেকে সে টারবাইনটা ঘুরতে থাকে, ব্লেডটা রোটেট করে। সো ব্লেড রোটেট করলে কি হবে? The kinetic energy of the kinetic energy is transferred into the mechanical energy. অর্থাৎ এই উইন্ডের যে কাইনেটিক এনার্জি এখানে থ্রাস্ট করতেছিল, ওই কাইনেটিক এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। অর্থাৎ আমার যে টারবাইনটা ঘুরবে, সেই টারবাইনটা কেন ঘুরছে? কারণ সে কাইনেটিক এনার্জি, ব্লেডে একটা থ্রাস্ট পেয়েছে, তো
থ্রাস্ট পাওয়ার কারণে তো সে করছে, এই জন্য বলছে দ্য কাইনেটিক এনার্জি ইজ ট্রান্সফার্ড ইনটু মেকানিক্যাল এনার্জি। কাইনেটিক এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল, এখন এই এটা ঘুরতেছে, তাই তো? এখন কি করবে, এখন বলছে এই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, কিন্তু দেখবা যে উইন্ড যে মিলগুলো আছে খুব স্লো ঘুরে, খুব স্লো, আস্তে আস্তে ঘুরে। কিন্তু উইন্ডের স্লো ঘুরলেও উইন্ড টারবাইনের এইখানটাতে যে স্পিডটা আমি দেখতে পাবো আর এই মাথায় যে স্পিডটা দেখতে পাবো সমান দেখতে পাবো না। গিয়ার তো ব্যবস্থা হবে, হ্যাঁ থাকবে সেটা বলছি। সো ধরো তুমি একটা উইন্ড টারবাইনে দুজন বন্ধু বসে আছো, সাপোজ, এটা যদি একটা খুবই আনইউজুয়াল উদাহরণ। সো তোমার বন্ধু বসে আছে মাথায় আর তুমি বসে আছো ঘোড়ায়। তো তোমার বন্ধু করে, কারণ সে দেখবে যে তুমি সে অনেক জোরে ঘুরতেছে আর এ দেখবে যে অনেক আস্তে ঘুরতেছে, কারণ এ তো খুব সেন্টারের কাছে বসে আছে আর এই সেন্টার থেকে অনেক দূরে বসে আছে। সো এর স্পিড এর স্পিড অনেক কম। ওকে, সো এটা থেকে বোঝা যায় যে এই স্পিডের পাখার ভিতরে স্পিডের তারতম্য আছে। এই স্পিডটাকে আরো বাড়ানোর জন্য এখানে বলছে এই গিয়ার বক্স স্পিনস এ জেনারেটর টু প্রোডিউস ইলেকট্রিসিটি। এটা গিয়ার বক্স থাকে, ওকে, যেটা হচ্ছে খুব স্লো স্পিডকে হাই স্পিডে কনভার্ট করবে। মোটামুটি ভাবে আমার জেনারেটরগুলো একটা মিনিমাম স্পিডে ধরলাম 3000 rpm, এই স্পিডে না পৌঁছাইলে সেই ইলেকট্রিসিটি জেনারেট করে না। সো ওই স্পিডটা দিতে গেলে আমার গিয়ার বক্স লাগবে। সো লো স্পিড থেকে এখানে কিন্তু হাই টর্ক পাবো, এখানে কিন্তু আমি হাই টর্ক পাবো, মানে হিউজ পরিমাণে টর্ক পাবো, কিন্তু জোরে ঘুরতেছে না, টর্ক অনেক বেশি আছে, প্রেসার সে দিতে পারতেছে। হ্যাঁ, এটা যখন জোরে ঘুরতে না পারে কিন্তু টর্ক বেশি থাকে, সেক্ষেত্রে গিয়ার বক্স ইনস্টল করলে সেই গিয়ার বক্সে সেই টর্ক দিয়ে আমি হাই স্পিড প্রোডাকশন করতে পারবো, তাই না? যেমন গিয়ার সাইকেলে কি হয়, গিয়ার সাইকেলে কিন্তু এই ঘটনাগুলোই ঘটে। আমার সামনে পিছনে গিয়ার তৈরি করা দেয়া আছে, সেটাকে রোটেট করলে আমি টর্ক বাড়াইতে পারি, না হলে আমি স্পিড বাড়াইতে পারি, কিন্তু পাওয়ার কিন্তু আমার সেমই থাকে। পাওয়ার কিন্তু আলাদা হবে, পাওয়ার যা ছিল তাই, কিন্তু স্পিডে শুধু তারতম্যটা করা যায়। ওকে, এখন এই গিয়ার বক্সের মাধ্যমে যখন জেনারেটরকে ঘোরাচ্ছি, সেই জেনারেটর ইলেকট্রিসিটি প্রোডাকশন করছে, সেই ইলেকট্রিসিটির যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা লো ভোল্টেজ, নরমালি আমাদের একটা পাওয়ার প্ল্যান্টে যেটা হচ্ছে 11 কেভি 33 কেভি এরকম রেঞ্জের হয়। এটাকে দূরে কোথাও নিতে হবে, কারণ আমার এই উইন্ড পাওয়ার প্ল্যান্টটা নরমালি লোকালিটির আশেপাশে থাকে না। কেন থাকে না? প্রচুর নয়েজ, সব সময় কানের ভরে ওই নয়েজকে শুনতে যাবে। এই জন্য একটু দূরে, যেখানে আমার লোকালিটি নেই তার থেকে দূরে করা হয়। তো তার জন্য আমার হাই ভোল্টেজে এটাকে স্টেপ আপ করতে হবে। সো আমার একটা সাবস্টেশন সেখানে অবশ্যই দরকার, সেই সাবস্টেশন দিয়ে বা সেই ট্রান্সফর্মার দিয়ে আমি স্টেপ আপ করে গ্রিডের সাপ্লাইটা দিয়ে দেবো। বলছে ট্রান্সফর্মার কনভার্টস ইলেকট্রিসিটি টু অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজ, ওই ভোল্টেজটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজে সে কনভার্ট করবে। তারপরে কি করবে, দেন ইলেকট্রিসিটি ক্যান বি ট্রান্সফার্ড অর ট্রান্সপোর্টেড টু গ্রিড ফর ডিস্ট্রিবিউশনের জন্য আমার যেখানে প্রয়োজন সেখানে আমি নিয়ে যাব। ইজি কনসেপ্ট। এখন এই জিনিসটা দেখি সামনে কি কি আছে। এই একই কথা উইন্ড পাওয়ার কি জিনিস সেখানে বলা আছে, একই কথা ঘুরে ফিরে আসতেছে, একবার একটু রিডিং করি। হ্যাঁ, এখন আসি যে উইন্ড পাওয়ার কোথা থেকে আসে। অ্যাকচুয়ালি উইন্ড পাওয়ারটা কিন্তু আমরা সান থেকেই পাই। সান না থাকলে আমি উইন্ড পাওয়ার পাবো না। পৃথিবীতে যত ধরনের এনার্জির উৎস আছে এক্সেপ্ট মনে করো জিওথার্মাল হতে পারে, এখানে বলা আছে দেখো জিওথার্মাল এবং টাইডাল। হ্যাঁ, জিওথার্মাল এবং টাইডাল মানে সমুদ্রের পানির উঁচু নিচু ঢেউয়ের যে এটা অন্য কিছুর কারণে, ঠিক আছে, যেটা সূর্যের কারণে হয় না। টাইড আসে হচ্ছে জোয়ার ভাটা আসে কিসের জন্য? চাঁদের জন্য। সো জিওথার্মাল পানি আমাদের ভূগর্ভে যে ইয়েটা আছে, এনার্জিটা স্টোর অবস্থায় আছে, সেটা সূর্যের জন্য, যদিও কখনো কখনো সূর্যের জন্য এসছে, হয়তো সূর্যের সদৃশ কোনো স্টারের কারণে এসছে, তাই না? বিগ ব্যাং যখন হয়েছে সেই বিগ ব্যাং থেকে ওটা এসছে, হয়তো ওই টাইপের স্টারের কোনো থেকে এটা আসছে, কিন্তু ডিরেক্টলি আমাদের সূর্য থেকে সেটা হয়তো আসে না, সাপোজ ধরে নিলাম। তো এই দুইটা বাদে বাকি যা এনার্জি আছে সব সূর্য থেকে আসে, সূর্য ছাড়া এই ধরনের এনার্জি আসে। এবং খেয়াল করো এই সূর্য প্রতি ঘন্টায় কত দিচ্ছে? 1.74 × 10⁻17 ওয়াট প্রতি ঘন্টায় সে এই পরিমাণ এনার্জি দিচ্ছে। বুঝতে পারতেছো? মানে এই পরিমাণ এনার্জি যদি কিছু পার্সেন্ট এনার্জিও আমি নিতে পারতাম, মানে হারনেস করতে পারতাম,
তাহলে আমার এই পাওয়ার প্ল্যান্টটার কিছু দরকার নেই, কিছুই লাগবে না। দেখো সূর্য যদি ওঠে, শ্যাডো উপরে থাকে, এই আলোর থেকে বেশি আলো সে দেয় প্রায়। বাইরে যাও, এই আলোর থেকে জ্বালালে মনে হবে এখানে কোনো আলোই নেই, ইন্টেন্সিটি এত ভালো থাকে। তাহলে তখনও কি পরিমাণ এনার্জি আসতেছে? এগুলো যদি মনে হয় এখানে 100 ওয়াট আছে, তাহলে ও কত ওয়াট দিচ্ছে? প্রতি মিটার স্কোয়ারে 1000 ওয়াট। প্রতি মিটার স্কোয়ার মানে 1 মিটার চৌগুণা করো, 1000 ওয়াট করে আসবে, বিশাল। সো সেই 1000 ওয়াটকে যদি আমি কোনোভাবে হারনেস করতে পারতাম, আমার এনার্জি প্রোডাকশন করতে পারতাম, সেই 1000 ওয়াটকে আমি 1000 না পারি 500 ওয়াট যদি পারতাম, আমি ধরলাম আমার সিস্টেমের এফিসিয়েন্সি 50%, তাহলে কিন্তু আমি 500 ওয়াট পর্যন্ত জেনারেট করতে পারতাম। আমাদের টেকনোলজি এখনো ওই পরিমাণ ডেভেলপ না, এটা 13 থেকে মনে করো 30-এর ভিতরে। আমার যে সোলার আছে, সোলারটা মনে করো যে 100 ওয়াট দিলে 20 থেকে 25 ওয়াট মতো জেনারেট করতে পারে, খুবই কম। মানে 1000 ওয়াটের জায়গায় আমি 250 ওয়াট পাই। সো আমার যদি টেকনোলজি ডেভেলপ হয়, তাহলে কিন্তু আমি চাইলে আমি এই ধরনের যে ট্রেডিশনাল ইলেকট্রিসিটি জেনারেশন সিস্টেম আছে সেগুলো রিপ্লেস হয়ে যাবে, দরকার হবে তখন সেগুলো। এখানে উইন্ড কেন আসছে সেটা নিচের লাইনটাতে বলা আছে যে ডিফারেন্ট মানে ডিফারেন্সিয়েশন আছে আমার এই পজিশন এবং এই পজিশনের হিটিং এর যে ইস্যু আছে, তার কারণে উইন্ডটা আসে। এখন এই উইন্ড পাওয়ারের হিসাব নিকাশ আসে যে উইন্ড পাওয়ার থেকে আমি বাতাস থেকে কি পরিমাণ উইন্ড পেতে পারি। তার জন্য সে একটা রুলস দিয়েছে, পি হচ্ছে পাওয়ার, কিন্তু পাওয়ারটাকে সে পার মিটার স্কোয়ারে বসে। হ্যাঁ, উইন্ড ফ্লো পার মিটার স্কোয়ার হলে পার মিটার স্কোয়ারে কি পয়েন্ট পাওয়ার প্রোডাকশন হবে তার সূত্র এটা। ওকে, সূত্রটা কি বলছে? 0.5। এই রুলস আসছে কিভাবে স্যার? এর জন্য পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা আছে, সেটা আমাদের দরকার নেই, আমাদের এই রুলসটা দরকার। যদি আমার উইন্ড পাওয়ার বের করতে বলে, সেক্ষেত্রে আমার যদি উইন্ডটা এখানে আছে তার ঘনত্ব কত, প্রতি মিটার স্কোয়ারে কত কেজি উইন্ড আছে, প্রতি মিটার স্কোয়ারে কত কেজি উইন্ড আছে সেটা জানি, এবং ভলিউম উইন্ড কি পরিমাণ আসতেছে সেটা যদি জানি, তাহলে আমি পাওয়ারটা বের করব। P = 0.5 রো ভি কিউ। ভেলোসিটি ভি হচ্ছে এখানে ভেলোসিটি, উইন্ড কত স্পিডে আসছে সেটা 1 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, কোন স্পিডে আসে, ঠিক আছে, তার উপর নির্ভর করে। সো রো হচ্ছে ডেনসিটি অফ এয়ার, কেজি ঘনমিটার বলছে, কেজি পার মিটার কিউব, মানে ডেনসিটিটা কত আছে, উইন্ডের ডেনসিটিটা কত আছে। আর হচ্ছে ভি হচ্ছে ভেলোসিটি, উইন্ডের স্পিড মিটার পার সেকেন্ড, প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে তার স্পিডটা কতটুকু আছে। এই উইন্ড পাওয়ারটাকে উইন্ড পাওয়ার ডেনসিটি নামেও জানা হয়, বলো ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে। এই সূত্রে একটা জিনিস খেয়াল করো, উইন্ডের স্পিড যদি মনে করো দ্বিগুণ বাড়ে, মনে করো যে 2 ছিল, কিউব করলে কত হয় 8, 3 যদি হয় 27 মিটার কিউব আকারে বাড়বে, সো এটা কিন্তু ভেলোসিটির সাথে মিটার কিউব সাথে রিলেটেড। সো 2 মিটার পার সেকেন্ডে যে পরিমাণ এনার্জি হবে 10 মিটার পার সেকেন্ডে কিন্তু তার অনেক বেশি ডিফারেন্স তৈরি করে ফেলবে, যদিও এদের সংখ্যার ডিফারেন্স হচ্ছে 8, কিন্তু যদি এমনও যদি হয় 5 মিটার কিউব আর 10 মিটার কিউব, মনে করো একটা জায়গাতে 10 মিটার কিউব মিটার পার সেকেন্ড, ওকে, আরেকটা জায়গাতে আছে 5 মিটার পার সেকেন্ড। এটা মনে করো বছরের 50% সময় বাতাসটা থাকে, আর এখানে সারা বছরই 100%ই বাতাসটা থাকে। তাহলে কোনটা আমি এটা দিয়ে এনার্জি জেনারেট করলে যা হবে, এটা দিয়েও এনার্জি জেনারেট করলে তা হবে, কিন্তু এটা দিয়ে ইনস্ট্যান্ট যে কোনো এনার্জি পাওয়া যাবে বা যে কোনো পাওয়ার যাবে, এটা দিয়ে সেটা কোনো পাওয়ার পাওয়া যাবে, কিন্তু সারা বছরের এনার্জি সে কিন্তু সমানই তৈরি করবে। দেখা যাবে যে 5 মিটার পার সেকেন্ড এমন হতে পারে এটা দিয়ে উইন্ড পাওয়ার প্ল্যান্ট চালানোই যাবে না, কিন্তু 10 মিটার পার সেকেন্ড সেটা দিয়ে চালানো যাবে। সো এটা হয়তো এনার্জি প্রোডাকশন করতে পারতো, কিন্তু আমাদের সিস্টেম আছে সেটা দিয়ে হয়তো পারতেছে না, ওটা দিয়ে হয়তো সেটা সম্ভব। এই রুলসটা একটু মাথায় রাখি, এই রুলসটা যদি ব্যাখ্যা করতে বলা হয়, যেটা উইন্ড পাওয়ারের ইকুয়েশনটা কি, তখন বলবা 0.5 রো ইনটু ভি কিউ। রো হচ্ছে
রো হচ্ছে আমার উইন্ডের ডেনসিটি, প্রতি মিটার কিউবে কত কেজি উইন্ড আছে, আর ভি হচ্ছে ভেলোসিটি। সো এই উইন্ড পাওয়ারের একটা হিস্ট্রি আছে, অনেক আদি যুগ থেকে মানুষ যখন সভ্য ছিল না তখনও এই উইন্ড পাওয়ারের হিস্ট্রিটা চালু ছিল। মোটামুটি আমরা যে এখন উইন্ড পাওয়ার প্ল্যান্টগুলো দেখি এটা 1900 দশক 1800 সামথিং সাল থেকে এটা চালু হয়েছে, খুব বেশি সময় না, কিন্তু তার আগে 1200-1300 বা 4000 সাল আগেও এটা কিন্তু ছিল। কিন্তু আমরা যে টেকনোলজি ডেভেলপ করছি এটা মোটামুটিভাবে 1900 দশকে এই টেকনোলজিটা চালু হয়েছে। এটা প্রথম উইন্ড যে টারবাইনগুলো ছিল দেখতে এমন ছিল, সিলি সিলি, তাই না? তো অ্যারোডাইনামিকের কোনো ভাবও নেই, জাস্ট আমরা যেরকম ছোটবেলায় চরকা বানিয়েছি যে খেলার চলে সেই চরকাগুলো ওরা বানিয়ে দিয়েছে দেখো পাল তোলার মতো করে। এই উইন্ড পাওয়ার কাজে লাগে কিন্তু সমুদ্রে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে উইন্ড পাওয়ার কাজে লাগে। কারণ উইন্ডের ডিরেকশন যে দিকে থাকে সেই দিকে তো যাবেই, সেই দিকের বিপরীত দিকেও যাওয়া যায় যদি উইন্ডটাকে কাজে লাগাইতে পারি, তেমন ভাবে ঘোরাই কাজে লাগাইতে পারি, তাহলে মোটামুটি ভাবে সেটাকে ইউজ করে। কলম্বাস সেটা ইউজ করতো পাল, এখানে পাল তোলার মতো সরকার। আমার ধারণা এগুলো বানাইছে লাঠি দিয়ে বা কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানাইছে এগুলো, তো ছিল হয়তো সেরকম একটা কিছু। এখানে 1800 সালের প্রথমের দিকে যখন বানানো শুরু করছিল তখন এটার ক্যাপাসিটি ছিল 1.2 মেগাওয়াট, হিউজ 1.25 মেগাওয়াট একটা, ইটস হিউজ। বানাইছে কারণ এটা বানানো সম্ভব, এটা বানানো সম্ভব। তুমি একটা জিনিস চিন্তা করো, সমুদ্রের কোস্টাল এরিয়াতে যদি তুমি উইন্ড পাওয়ার প্ল্যান্ট বানাইতে চাও সেখানে বাতাসের স্পিড কিন্তু 8 মিটার পার সেকেন্ডের উপরে সবসময় থাকে। নর্মালি ধরে নেওয়া হয় 8 মিটার পার সেকেন্ডের নিচে যদি উইন্ড স্পিড আসে উইন্ড পাওয়ার প্ল্যান্ট আমি বানাবো না সেখানে, এর নিচে হলে সেখানে বানাবো না, তাতে আমার ফিজিক্যালি সেটা ফিজিবল হয় না, ইকোনমিক্সের সাথে যায় না। সো 1.25 মেগাওয়াটের ছিল, তো 1941 সালে বানানো শুরু করে, কিন্তু 1945 সাল পরে ব্লেডটা হারাই যায় কোনো না কোনো কারণে। ব্লেডটা যুদ্ধ চলে তো কোনো না কারণে চুরি হয় না, হয়তো কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটা সেটা হয়েছে। সো সেটা প্রোডাকশন কিন্তু সে করছে। সো এই সময় সে বানানো শুরু করছিল 18 সালের দিকে শুরু হলো, এটা হচ্ছে প্রথম ছিল যেটা কমার্শিয়ালি বাজারে এসেছিল। ওকে, এরপরে বিভিন্ন ডিজাইনের উইন্ড পাওয়ার প্ল্যান্ট আসছে, যে আমি ডিজাইন করবো কি করে, কারণ পাখাটা হচ্ছে এখানে মেইন, পাখাটার ডিজাইন হচ্ছে এখানে মেইন। সো এটা হরিজেন্টাল হতে পারে, এটা ভার্টিক্যাল হতে পারে। তুমি বিভিন্ন জায়গায় দেখেছো পাখাগুলো এভাবে ঘুরে, আবার কিছু কিছু জায়গায় দেখেছো পাখাগুলো এভাবে ঘুরে। সো ভার্টিক্যালও আছে, হরিজেন্টালও আছে। নর্মালি ভার্টিক্যাল যেগুলো আছে সেগুলো হচ্ছে এরোপ্লেনের যে পাখাটা থাকে না, এই এরোপ্লেনের অ্যারোডাইনামিক ডিজাইন, এরোপ্লেনের পাখাটা কিন্তু অ্যারোডাইনামিক ডিজাইন থাকে। সেটা কি যে পাখার এমনটা ডিজাইন করা হয় যে লিফট অফ, যখন এরোপ্লেনটা ওঠে তখন উপরের দিকের বাতাসটা আর নিচের দিকের বাতাসের প্রেশারের তারতম্য থাকে। সো এটা এমন হয় উপরের দিকের বাতাসটা ইজিলি যেতে পারে, নিচের দিকের বাতাসটা ইজিলি যেতে পারে না। সো এই প্রেশার ক্রিয়েট করে, যখনই প্রেশার ক্রিয়েট করে তখন লিফট অফে একটা থ্রাস্ট তৈরি হয়, উপরের দিকে ঠেলে দেয়। উপরের দিকে যেহেতু প্রেশার কম, সো এই প্লেটগুলো ডিজাইন করার সময় ওরা অনেক সিমুলেশন করে, কম্পিউটার আগে সিমুলেট করে যে আমার থ্রাস্টটা কেমন হবে, যদি থ্রাস্ট না হয় এরোপ্লেন তো উড়বে না, বা এ তো ভালো মতো করে ঘুরতে পারবে না। উইন্ড থেকেই তো পাওয়ারটা আসবে, এরোপ্লেন এবং উইন্ড পাওয়ার প্ল্যান্ট কিন্তু মানে অনেকটা মিল আছে। এরোপ্লেনও বাতাস থেকে পাওয়ারটা নিচ্ছে, উইন্ড পাওয়ার প্ল্যান্টও বাতাস থেকেই পাওয়ারটা নিচ্ছে। সো আমার পাখাটাকে ঘোরাইতে হবে, আর এরোপ্লেনের ক্ষেত্রে পাখাটাকে ভাসায় রাখতে হবে। সো এটা এমনভাবে পাওয়ারটা যেন যায় যে ঘোরার জন্য সহায়ক হয়, এমনভাবে দিবে যে ঘোরার জন্য টর্ক যেদিকে দরকার সেদিকে যেন থ্রাস্টটা বেশি পায়। সো এই উইন্ড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যদি তুমি এর শুধুমাত্র পাখা নিয়ে পিএইচডি করো, পাখা নিয়ে পিএইচডি করতে পারো অ্যারোডাইনামিক প্লেনটাকে ডিজাইন করার জন্য। এত ভাস্ট একটা প্রজেক্ট, মানে যে যত বেশি ইফিশিয়েন্ট ডিজাইনটা করতে পারবে তারটা তত বেশি ভালো এবং গ্রহণযোগ্য হবে। এখানে বানানো ইজি, বানাই পাবো, কিন্তু তুমি দেখা যাচ্ছে তুমি যেটা বানাইছো সেটা হয়তো 10% পাওয়ার এক্সট্রাক্ট করতে পারছে, যে পড়ে শুনে বানাইছে সে হয়তো 90% পাওয়ার এক্সট্রাক্ট করতে পারতেছে। সো তোমার এবং তার ভিতরে কিন্তু হিউজ পার্থক্য। এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন করবে তো আমার কত সময় আছে, আমার টাইম শেষ। সো ইলেকট্রিসিটি প্রোডাকশন করবে কিন্তু জেনারেটর, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু আমি জানি।
সো জেনারেটর নিয়ে আর আমার কোনো কিছু করার নেই, জেনারেটরের বাজারে যা পাওয়া যায় আমি তাই কিনে নিয়ে আসি। এখানে হিসাব হচ্ছে আমার ওই এরোডাইনামিকের পাখাটা, এই পাখাটার ডিজাইন যে পাওয়ার প্ল্যান্টে ভালো থাকবে তারা বেশি করে পাওয়ার এক্সট্রাক্ট করতে পারবে। সো মনে করো এখান দিয়ে 1.2 মেগাওয়াটের আমি পাওয়ার যাচ্ছে, 1.2 মেগাওয়াট, সাপোজ প্রতি মিনিটে 1.2 মেগাওয়াট। সো আমার সিস্টেম যদি হয় 90% ইফিশিয়েন্ট, বুঝতে পারতেছো, তাহলে প্রায় 1 মেগাওয়াটে তুমি নিয়ে নিতে পারো। সো 1.2 যাচ্ছে, সেখান থেকে 1 মেগাওয়াট তুমি এক্সট্রাক্ট করে ফেলছো, বিশাল ব্যাপার। উইন্ড পাওয়ার প্ল্যান্ট অনেক হাইলি ইফিশিয়েন্ট। কেন হাইলি ইফিশিয়েন্ট? কারণ এখানে যে জেনারেটর ইউজ করা হয় সেটা খুবই হাইলি ইফিশিয়েন্ট। আর যদি প্লেটটা একটু ইফিশিয়েন্ট হয়, যে পরিমাণ বাতাস যাচ্ছে, যে পরিমাণ পাওয়ার নিয়ে যাচ্ছে, সেই পরিমাণে যদি এক্সট্রাক্ট করা হয় তাহলে সেটা আরও বেশি ভালো হবে। উইন্ড পাওয়ার প্ল্যান্টে নর্মালি পাখা 3 ধরনের পাখা ইউজ করে, অনেক জায়গায় একটা ইউজ করে, অনেক জায়গায় 2টা ইউজ করে, অনেক জায়গায় 3টা ইউজ করে। তবে সব থেকে বেস্ট হচ্ছে ওয়াট নাম্বারের পাখা, যেটা হচ্ছে 3টা। যদি 2টা বা 1টা হয় সেক্ষেত্রে জেনারেটরের উপরে যে ইনার্শিয়া যে থাকবে, যে প্রেশারটা থাকবে জেনারেটরের শেপটে, সেটা আনইকুয়াল থাকবে। সো জেনারেটরটাকে সে নষ্ট করে ফেলতে পারে। 2টা যদি থাকে সেক্ষেত্রে একই ধরনের সমস্যা দেখা যায়। 3টা অড নাম্বার, একও কিন্তু অড নাম্বার, কিন্তু একটাকে আমরা গ্রহণ হিসেবে নিতে পারি না। 3 থেকে শুরু হয় না, 3, 5, 7 এই ধরনের। ওকে, সো 3টা হচ্ছে বেস্ট, যেটা হচ্ছে জেনারেটরের শেপের উপরে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে প্রেশারটা, জেনারেটর ক্ষতিটা কম করে। এই পড়াগুলো সামনের দিকে আসে। যদি আরো ক্লাস পাই তাহলে আমি দেখানোর চেষ্টা করব যে আর কি কি আছে। এখানে আরো অনেক কিছু কথাবার্তা ছিল, অনলাইনে যদি সম্ভব হয় দেখি। এই স্লাইডটা একটু থ্রু করে একটু পড়ো, আমি আজকে দিয়ে দেবো, একটু পড়াশোনা করো, ঠিক আছে? সো বেসড অন মাই রিকোয়ারমেন্ট আমি বড়ও বানাইতে পারি, আমি ছোটও বানাইতে পারি উইন্ড পাওয়ার প্ল্যান্ট, আমার হিসাবের উপর নির্ভর করে। যদি দেখো বড় পাওয়ার প্ল্যান্ট বানাইতে গেলে তার বেস অনেক শক্তিশালী হতে হবে, অনেক শক্তিশালী হতে হবে, ইনিশিয়াল কস্ট অনেক বেশি। তো যদি দেখা যায় যে সেখানে পাওয়ার অত বেশি নেই, সেখানে মত বড় প্ল্যান্ট দাঁড় করা হয় না। সো পাওয়ারের উপর বেস করে এই উইন্ড পাওয়ার প্ল্যান্টগুলো কোথায় বড় বানাবো, কোথায় ছোট বানাবো তা নির্ভর করে। বাংলাদেশের ফেনী সোনাগাজীতে একটা আছে, এবং কক্সবাজারের কিছু লাইনে এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু